আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন পূবালী ব্যাংকের একজন ম্যানেজার তিনি ছিলেন, ইত্তেফাক ব্রাঞ্চের উনি ম্যানেজার। তার কাছে একদিন বেড়াতে গেলাম। উনি তখন একটা আমাকে পরামর্শ দিলেন, বললেন যে দেখেন আমরা যারা চাকরি করি এই চাকরির উপরেই পুরাটা জিনিস নির্ভরশীল, চাকরির বাইরে কোনো কিছু চিন্তা করতে পারি না। মাসের 20 তারিখের পরের থেকেই গণনা করতে থাকি যে কবে 1 তারিখ আসবে আর স্যালারিটা পাবো। 20 তারিখের মধ্যেই মাসের পুরা টাকাটাই শেষ হয়ে যায়, আর ওই 10 দিন টেনশনে থাকি যে 1 তারিখ কবে আসবে। অতএব উনি একটা সাজেশন দিলেন যে বাবা যদি পারেন কিছু এই ছাত্র অবস্থার থেকে কিছু চেষ্টা করেন, কারণ পাশ করে যাওয়ার পরে তখন আর ধৈর্য থাকবে না নতুন কিছু করার, তখন আপনার চাকরিতে ঢুকতে হবে। আর এই চাকরিতে একবার ঢুকলে এরপর যে আপনি এই বন্ধনে আপনি আটকে পড়বেন আর এখান থেকে বেরোতে পারবেন না। তো এই কথাটা আমার মনে রইল, কথাটা আমি ভাবলাম। তখন আমার ভিতর এই চিন্তা হলো যে আমি পাশ করে বেকার থাকবো না, আগেই কিছু আমাকে করতে হবে। তখন আমার রুমমেট ছিল ফার্মাসিস্ট, আমরা দুইজন একটা ফার্মাসিউটিক্যাল চিন্তা করলাম রংপুরে, ওনার বাড়ি ছিল রংপুরে, রংপুর ফার্মাসিউটিক্যাল। তখন ফার্মাসিউটিক্যাল আমাদের দুজনেই তেমন কোনো টাকা পয়সা ছিল না। তো এখন অফিসেও তখনও এটা চালু হয়ে গেছে, তখন শিল্প ব্যাংক ছিল আপনার। এখন যে শিল্প ব্যাংক স্টেডিয়ামের পাশে হাই রাইজ একটা বিল্ডিং, ওখানে এই শিল্প ব্যাংকটা ছিল না, ওটা তো নির্মাণাধীন ছিল। শিল্প ব্যাংকের অফিস ছিল অগ্রণী ব্যাংকের যে হেড অফিস, আপনারা যদি কেউ চিনেন অগ্রণী ব্যাংক, ওই হেড অফিসের 5 তলায় তখন ছিল শিল্প ব্যাংকের অফিস। ওখানে আমাদের প্রজেক্ট জমা, ওখানে আমি যেতাম। তো আমার রুমমেট দেখেন চাকরি, আমাদের দুজনের টাকা নেই, উনি একটা লিবিয়াতে চাকরি নিয়ে চলে গেল। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমি খুব হতাশ হয়ে গেলাম। হতাশ হয়ে আমরা ভাবছিলাম কি করবো, এটা কন্টিনিউ করব কি করব না। আবার নতুন উদ্যোগে শুরু করলাম 84-তে। আবার দেখি তখন শ্রীলঙ্কায় তামিল সমস্যা প্রচণ্ড আকার ধারণ করেছে, তাদের ভিতর প্রচুর হানাহানি হচ্ছে, এই কাস্টমাররা বিকল্প দেশ খুঁজছে। তখন বাংলাদেশে অনেকেই আমাদের কাছে অ্যাপ্রোচ করলো যে আমরা রেডিমেড গার্মেন্টসের প্রচুর সম্ভাবনা। তখন আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে চিন্তা করি কেন, আমরা কয়েকজনে মিলে আমরা একটা রেডিমেড গার্মেন্টসের দিকে আমি আগাইলাম। এটা শুরু করতে করতে ব্যাংক লোন নিয়ে পার্সোনাল লোন, পার্টনারশিপ সব কিছু করে আমরা 85-এর প্রথম দিকে আমি শুরু করলাম। শুরু করার 3 মাসের মধ্যেই আমেরিকা কোটা ইম্পোজ করলো বাংলাদেশের উপরে, যে বাংলাদেশ থেকে তারা কোটা নির্ধারণ করছে, এর পরিমাণে বেশি মাল তারা নেবে না। তো আমি এমনিতে নতুন, অভিজ্ঞতা নাই, আমার ফ্যাক্টরি লে অফ হয়ে গেল। তখন আমি 7 লক্ষ টাকা ব্যাংক লোন নিয়েছিলাম। তো অনেক লোন হয়ে গেল, অনেক ওয়ার্কারদেরকে বেতন মোটামুটি দিয়ে বিদায় করা হয়েছে, কিন্তু বাড়ি ভাড়া তো প্রতি মাসে বাড়ছে। বাড়িওয়ালা তো খুব কঠিন। বাড়িওয়ালা সম্বন্ধে আমি একটা কথা বলি, আমার বাড়িওয়ালা ছিল এত কঠিন কৃপণ লোক। এই বাড়িওয়ালা রেগুলার আমার ফ্যাক্টরির সামনে এসে বসে থাকে যে আপনার ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমার কি অসুবিধা, আপনি বাড়ি ভাড়া দেন। তো এখন আমি তখন ইউনিভার্সিটি হলে থাকি, ফজলনগর হলে থাকি আর ফ্যাক্টরি চালাই। মানে খুব নিজের কাছে এত অসহায় মনে হলো যে এখন আমি কি করি, যে একে তো বাড়ি ভাড়া বাড়ছে, ব্যাংকের থেকে লোন নিয়েছি, ইন্টারেস্ট বাড়ছে, তা আমি কেমনি টাকাগুলো দেব। আর আমার প্রতিনিয়ত পরীক্ষা, আমাদের অ্যাপ্লাইড ফিজিক্সে প্রচুর প্র্যাকটিক্যাল ক্লাস। সকালে আমাদের লাঞ্চের আগ পর্যন্ত সকাল 8টার থেকে ক্লাস শুরু হতো, 8টার থেকে লাঞ্চ পর 1টা পর্যন্ত শুধু সমস্ত থিওরিটিক্যাল ক্লাস, আবার লাঞ্চের পরের থেকে প্র্যাকটিক্যাল শুরু হয়। তো এক্ষেত্রে কী করি, মানে আমি খুবই একটা অসহায়ের মধ্যে পড়ে গেলাম যে আমি জীবনে এখান থেকে যদি বেরোইতে না পারি তাহলে তাও সব কিছুই, আমার পরিবার, ব্যাংক ঋণ, আমি কোথায় গিয়ে দাঁড়াবো। তো কিছুই করতে পারলাম না। তখন হতাশার মধ্যে হঠাৎ করে শুনলাম আমাদের ফজল হলের কার্জন হলের উল্টা দিকে শিশু একাডেমি আছে, শিশু একাডেমি। তো ওখানে একটা মিটিং হবে। তো মিটিং কারা, যে গার্মেন্টসের নতুন মালিকরা একটা মিটিং ডেকেছে। তো ওই মিটিংয়ে আমাকে যেতে বলছে, আমি গেলাম। তো মিটিংয়ে তখন আমি ইউনিভার্সিটি হলে থাকি, আমার গাড়ি ঘোড়া নাই, কিছু নাই, ওখান থেকে ফ্যাক্টরি চালাতাম। ওখানে যাওয়ার পর দেখি সবাই খুব উত্তেজিত বক্তৃতা দিচ্ছে যে যারা পুরানো মালিক যারা, তারাই আমাদের শোষণ করছে, তারাই চাচ্ছে না আমরা নতুনরা সার্ভাইভ করি, তাই পুরানোদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। তো পুরানোদের বিরুদ্ধে এরা আমাদেরকে চায় না আমরা সার্ভাইভ করি। তো তার মধ্যে ছিলেন এই যে হাজি মকবুল সাহেব, এই আমাদের মোহাম্মদপুরের একসময় এমপি ছিলেন, উনিও খুব চালামি বক্তৃতা দিলেন। এমআর সিদ্দিকী সাহেব
আমাদের একসময় অ্যাম্বাসেডর ছিলেন এবং সেকেন্ড কমার্স মিনিস্টার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয় কমার্স মিনিস্টার উনি ছিলেন। তারপর প্রফেসর মাজহারুল ইসলাম সাহেব, উনি ভিসি ছিলেন, রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, বাংলা একাডেমির উনি একসময় ডিজি ছিলেন। উনি, এদের সাথে আমার পরিচয় হয়ে গেল। এরা সবাই নতুন এবং সবার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তখন আমিও গিয়া, আমার তো কেউ ডাকে নাই, আমি নিজের থেকে বললাম যে আমি কিছু বলবো। তা আমিও যাইয়া জ্বালাময়ী বক্তৃতা দিলাম। জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার পরে এই সবার সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে গেল, সব নতুনরা এক হয়ে গেলাম। তো নতুনরা এক হয়ে যাওয়ার পরে আমরা আন্দোলন করলাম যে না, পুরানোরা কিন্তু অল্প কিছু ছিল, তার মধ্যে ছিলেন নুরুল কাদের খান, উনি ইন্তেকাল, একসময় সচিব ছিলেন, উনি মারা গেছেন। তারপরে ছিলেন আজিম সাহেব, আজিম মান্নানের আজিম, উনি সন্দ্বীপের এমপি ছিলেন। উনি মেজর মান্নান চিটাগাংয়ের মেয়ে ছিল, ঢাকাতে ছিলেন সুবিদ আলী টিপু, একসময় গার্মেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এরা কিন্তু এক, আর আমরা পুরানোরা এক। তো যাই হোক, একটা স্টেজে উনি ইলেকশন দিতে বাধ্য হলেন। আমরা একটা প্যানেল করলাম, মেজর জেনারেল খলিল উনি ছিলেন, উনি একসময় বিডিআর ডিজি ছিলেন। উনাকে সামনে নিয়ে আমরা একটা প্যানেল দিলাম। সেই প্যানেলে আমরা ইলেকশনে জিতলাম। ইলেকশনে জেতার পরে আমাদেরকে হলো কি, তখন গোলাম মোস্তফা সাহেব, উনি ছিলেন কমার্স সেক্রেটারি, যারা সিনিয়র অনেকেই ছিলেন গোলাম মোস্তফা সাহেবকে, উনি আওয়ামী লীগের এমপি ছিলেন। উনি মেজর জেনারেল খলিল আমাকে ইউএনডিপিতে টাকা দিল যে বাংলাদেশে গার্মেন্টস ম্যানুফ্যাকচারারদের মার্কেট রিসোর্স করার জন্যে আমাদেরকে রাশিয়া, তখন 2 জার্মান আলাদা, ইস্ট বার্লিন, ওয়েস্ট বার্লিন, হাঙ্গেরি, এই 4টে দেশের জন্য আমাকে সিলেক্ট করলো যে আমরা মার্কেট রিসোর্স করতে যাব, এবং পুরো টাকাটা ইউএনডিপি দিল। তখন আমি অনার্স ফাইনাল ইয়ারে। এখন একদিক দিয়ে প্রথম বিদেশে যাওয়ার সুযোগ, আর একদিক দিয়ে আমার অনার্স পরীক্ষা। তা এখন আমি কোনটা যাব? আমি কোনোটারই তো লোভ সামলাইতে পারি না, ওইটারও যাইতে হবে, আবার অনার্সে। এখন আমি হিসাব করে দেখলাম, আমাদের তো সেমিস্টার সিস্টেম, আমরা জানি মার্ক, আমরা জানি কে কী মার্ক পেয়েছি, সব জানিয়ে দেওয়া হয়। আমি দেখলাম যে কোনো মতে আমার যে 3টে পরীক্ষা, তার মধ্যে আমি যদি এই 2টো দেশে যাই, তাহলে আমার অনার্স আমি পাই, আমার একটা পরীক্ষা চলে যায়, তাতে আমার 75 মার্ক চলে যায়। 75 মার্ক চলে যায়, আমি কোনো মতে আমার ফার্স্ট ক্লাস হচ্ছে না। আমি যদি রাশিয়া এই 4টে দেশে নাও যায়, আমার ফার্স্ট ক্লাস হয় না, আমি সেকেন্ড ক্লাস পাই। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি 2টো দেশে যাব। আমি রাশিয়া এবং ইস্ট বার্লিন গেলাম, ওয়েস্ট বার্লিন গেলাম। তখন ইস্ট বার্লিনের আমাদের অ্যাম্বাসেডার ছিলেন উসমানী সাহেব, আপনারা মিস্টার উসমানী, উনি এখন এই যে আঞ্জুমান মহিদুল ইসলাম আছে, ওইটার উনি দেখাশোনা করেন, অ্যাম্বাসেডার ছিলেন তো জার্মান। যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পরে কিন্তু আমার আর 2টো দেশে গেলাম। 2টো দেশে গিয়ে আমার 2টো পরীক্ষা আমার মিস হলো। তাতে হলো কি, আমি আর বাকি 2টো দেশে গেলাম না, ওয়েস্ট বার্লিন, হাঙ্গেরি গেলাম না, আমি ইস্ট বার্লিনতে চলে আসলাম। এসে আমি 150 মার্ক আমার, তারপরও আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট হলাম। অনার্স পরীক্ষার পরে এর মধ্যে আন্দোলন চলছে, এরশাদ একবার হল থেকে আমাদের ভ্যাকেট করে, আবার হলে যায়, এরকম আমাদের 3 বছরের কোর্স আমাদের 8 বছর লেগেছে। আমরা 80-তে ভর্তি হয়েছি, 86-এ আমাদের অনার্স কমপ্লিট হয়েছে। তো তারপরে মাস্টার্সে আমি আর পড়ার সুযোগ আমার হয় নাই, আমি আর মাস্টার্স করিনি, এই ব্যবসা। তারপরে ওখান থেকে আসার পরে আমি একটু ফোকাস পয়েন্টে চলে গেলাম। যারা বিদেশি কাস্টমার ছিল তারা আমাকে ডাকলো, এবং লোকাল যারা পুরানো মালিক ছিল তারাও আমাকে গিয়ে হেল্প করা শুরু করলো। তখন আবার নতুন করে আমি শুরু করলাম। তখন আমরা নতুন জায়গায় শুরু করলাম, এটা হলো আপনার কাউরান বাজারে। মিস্টার হুমায়ুন করে একটা ভদ্রলোক ছিলেন, উনি প্যারিস গার্মেন্ট ছিল, অনেক পুরানো যারা সিনিয়র তারা চিনবেন প্যারিস গার্মেন্টস। হুমায়ুন সাহেব, উনি নিজে একসময় দর্জি ছিলেন, ওখান থেকে গার্মেন্টস উনি আমাকে খুব পছন্দ করতেন। উনি আমাকে বলল যে আজাদ, আমার এখানে আমার ফ্যাক্টরি তো চলে না, অর্ধেক জায়গা খালি আছে, তুমি এখানে এসে মেশিন। তা আমি আবার নতুন করে ওখানে কিছু মেশিন নিয়ে, নতুন আগের পার্টনারশিপও ভেঙে গেল, আগের সমস্ত কিছু কমপ্লিট করে আবার নতুন করে আমি শুরু করে আমার 21টা মেশিন চিটাগাং থেকে কিনলাম। আর আইডিএলসি থেকে আমি লোন নিলাম, বিভিন্নভাবে আমি আবার শুরু করলাম। তো এখন আমার চেয়ার টেবিল নাই, আমার এসি নাই, সামান্য একটা রুম উনি ছেড়ে দিয়েছে, এর মধ্যে শুরু করলাম। কঠিন লাইফ। এখন বেতন দেব কেমনে? এখন আমি অর্ডার পাবো কোথায়? ব্যাংকের এলসি করতে পারি না,
দেখুন এখানে একটা আপনারা যারা স্টুডেন্ট তাদেরকে আমি বলবো যে একটু কেয়ারফুলি জিনিসটা শুনবেন। আমার এলসি নাই, কোনো কিছু না, একজন ডেকে দিল যে এখানে চালাও, আমি মেশিনগুলো বসালাম। এখন আমার এলসি করতে ব্যাংকের মর্গেজ দিতে হয়, মর্গেজের পাবো কোথায়? এখন আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, টাকা পাবো কোথায়? আমার এক বন্ধু এখন 21টে মেশিনে তো কোনো কাজ দেয় না, তারও মেশিন আনতে হবে। তখন আমার এক বন্ধু এই আনিসুর রহমান সিনহা, ওপেক্স গার্মেন্টস, তো ওনার কাছে গেলাম। তো উনি একটা পার্সোনাল গ্যারান্টি দিল যে আমি যে আইডিএলসি তখন লোন দেয়, আইডিএলস থেকে আমি নিয়ে আসলাম, আরও কিছু মেশিন আনলাম, উনি এটা গ্রান্টার হলেন, আজাদ সাহেব যদি না দেয় আমি দেব। উনি ওনার কাছ থেকে আমি এটা হেল্প পেলাম। এখন এলসি করবো কেমনে? আমার তো মর্গেজ নাই, ঢাকা সিটিতে কোনো প্রপার্টি নাই, আমার তো মর্গেজ দেওয়ার মতন কিছু নাই। তখন মেজর আখতারুজ্জামান, উনি একসময় টেক্সটাইলের ডাইরেক্টর ছিলেন, উনি রিটায়ার্ড মেজর, উনি অনেক দিন যারা সিনিয়র অনেকে চিনতে পারবেন, উনি টেক্সটাইল ডাইরেক্টর। উনি আমাদের ফরিদপুরের, আমাদের বাড়ি ফরিদপুর, ওনার বাড়িও ফরিদপুর, উনি ওই জাস্ট মুখের চেনা। তো উনি, আমি যেহেতু গার্মেন্টস অ্যাসোসিয়েশনে আছি, উনি আমাকে চেনেন, উনি আমাকে বললেন কি একটা লোক ঠিক করলেন যে তার একটা জমি আছে শ্যামলী সিনেমলের উল্টা দিকে, সে বাবার একই ছেলে কিন্তু কিছু করে না, ওই ঘুরে ঘাড়ে ববঘরের মতন। তো সে বলল কি, মেজর আখতার তাকে বললো যে আপনাকে আজাদ 3,000 টাকা করে মাসে দিবে, আপনি জমিটা তার মর্গেজ দেন। যদি আজাদ সাহেব এই জমিটা কোনো কারণে ফেরত না দেয়, আমি দায়িত্ব নিলাম, আমি আপনাকে জমি দিয়ে দেবো, আমি 3,000 টাকা করে দিই। আর আমার তখন চেয়ার টেবিল নাই, গুলশান 1 নম্বর মার্কেটে গিয়ে আমি কিছু পুরানো চেয়ার টেবিল কিনে নিয়ে আসলাম বসার জন্যে। এখন বিদেশিরা আসবে, এসি তো নাই। তখন পাসপোর্ট অফিস ছিল ইস্কাটনে, যারা সিনিয়র তারা জানবেন, ইস্কাটনের সামনে একটা পাসপোর্ট অফিস ছিল, এখন এই জায়গায় আগারগায় না। ওখানে একজন ওই পুরানো এসি মেরামত করতেন, তার কাছ থেকে আমি একটা এসি ভাড়া করলাম মাসে 2,000 টাকা। তা 2,000 টাকা এসি, 3,000 টাকা ওখানে। তা এখন একবার হলো কি, ওই ভদ্রলোকের নাম ছিল হিরু সাহেব, ওই যার জমিটা আমি শ্যামলীর থেকে মর্গেজ নিলাম 3,000 টাকা করে, উনি গিয়ে বসে থাকতো যে ভাই টাকাটা দিতে হবে আমার। তো আমি তো এখন কি করবো, বেতন দিব না অর্ডার জোগাড় করব না ওয়ার্কারদের বেতন দিব, অ্যান্ড উনি আবার বসে থাকে। তা আমি খুব সুন্দর সুন্দর বলতেছি, ভাই আপনার মতো লোক হয় না, আপনি খুবই দয়ালু মানুষ, আপনি না হইলে তো কিছু না। আজাদ সাহেব, আপনার সমস্ত কথা আমি শুনলাম, দেখেন এই ভালোবাসার কথা আমার বললেন না, এইটা আমার আছে, আমার নাই টাকা, আপনি আমার টাকা দেন। তো এখন কি করব, মানে এইরকম দিন গেছে। উনি বলতেন যে ভাই এইসব কথা টাকা দেন। তো যাই হোক, এইরকম করে করে আমি যা পেতাম, আমি থাকতাম। তখন হল ছেড়ে দিয়েছি, হল ছেড়ে দেওয়ার পরে আমি একটা বাসা নিলাম জিকাতলায়। তো জিকাতলায় বাসা নিতাম, ওখানে তো 3,500 টাকাটা বাড়ি ভাড়া দিতাম। তো আমার ছোট ভাই, ওকে নিয়ে আসলাম, ও ফরিদপুরতে, ও আমার সাথে জয়েন করলো। তো আমি ফ্যাক্টরিতে রিক্সায় যেতাম। তো আমার ছোট ভাইকে বললাম তুই টেম্পোতে যাবি, জিগাতলার থেকে ওই কারণ বাজারে টেম্পোতে যাবি। তো ও করছে কি, ওই একদিন 8 টাকা দিয়া ইসে গেছে, ও রিক্সাতে গেছে। দেন আই শাউটেড হিম লাইক এনিথিং, হোয়াই ইউ হ্যাভ স্পেন্ড 8 টাকা, আই ক্যানট অ্যাফোর্ড 8 টাকা। তুমি 2 টাকা দিয়ে রিক্সা, ওই টেম্পোতে ওই আসতে হয় সবার সাথে বসে, 2 টাকা দিয়ে টেম্পোতে যাওয়া যেত। তো যাই হোক, এইরকম দিন গেছে আমার। সেই ভাই এখন তো ওর গাড়ি কতগুলো তো আমি নিজেও জানি না, জাগুয়ার টাগুয়ার কি আছে, বাট হি ইজ অলসো ডুইং ভেরি গুড। আমার মনে হয় প্রায় সেও $150 মিলিয়ন তার টার্ন ওভার, ও নিজের মতন ব্যবসা করে। আমি যে কথাটা বলতে চাইলাম যে দেখুন, এই যে আমি ওখান থেকে আজ পর্যন্ত এখানে এসছি, এসার পিছনে কি ছিল বলবেন, সততা বলেন, কমিটমেন্ট বলেন, কোনো কমিটমেন্টই তো আমি রাখতে পারিনি। টাকা যারা দিতে পারিনি, টাইমলি দিতে পারিনি। কিন্তু আমি কি করতাম, ওই যে আমার বন্ধু ছিল সিনহা সাহেব, তো ওনার কাছে যেতাম, ভাই আমি তো বেতন দিতে পারছি না, আমার কিছু টাকা ধার দেবেন। তো উনিও যদি আমার দরকার 50,000 টাকা, উনি 25,000 টাকার বেশি আমাকে দিতেন না। কেন দিতেন না, উনি পরে জানছি যে উনি মনে করতেন যদি না পাই 25,000 মধ্যে দিয়ে যাক, তা বেশি যাতে না দেয়। আর এই উনি আবার সব সময়, আমি আবার করতাম কি একটা জিনিস,
যদি টাকাটা আমি টাইমলি না দিতে পারতাম, আমি আগে গিয়ে বলে আসতাম যে ভাই এই মাসের টাকাটা কিন্তু আমি টাইমলি দিতে পারবো না, আমাকে টাইম দিতে হবে। দ্যাট হেল্পস মি। সবাই ফিল করতো যে না, তার ভিতরে আন্তরিকতা আছে, সে প্রবলেমটা আগে বলে গেছে। আমি যদি লুকায় থাকতাম যে ভাই আমি তো টাকা, ওই লোক তো সেকেন্ড টাইম আর আমাকে দিত না, যখন মেশিন দরকার হয়তো সমস্ত কিছুই কিন্তু আমি বিভিন্ন লোকের হেল্প নিয়ে এখানে এসেছি। দেখেন আজকে হামিম গ্রুপ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট। গত বছর আমি ব্যক্তিগতভাবে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি ঢাকা সিটিতে। এবছর আমি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হয়েছি বাংলাদেশে, কারণ গত বছর